সেদিনকে লাইভ করছিলাম, তো লাইভের মধ্যেই এক বন্ধু বলল যে দাদা লাইভটা যদি কফি খেতে খেতে করেন, আর আমরাও যদি কফি খেতে খেতে দেখি ভালো লাগে। তো ভিডিওটা শুরু করব, তখনই কফিটা নিয়ে এলো, এলাম যে কফি খেতে খেতেই শুরু করি ভিডিওটা। তবে এই ভিডিওর মধ্যে তো আর শুধু কফি খাওয়া নয়, মহাকাশ গবেষণামূলক আলোচনা, এছাড়া বিজ্ঞানের খবরাখবর থাকছে, তার জন্যই তো আসা। কফি খাওয়ার ভিডিও তো আর নয়। যাই হোক, একেবারে দুটো টাইমিং মিললো বলেই আমি কফিটা এখানে রাখা রয়েছে, এক চুমুক দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো শুভ সন্ধ্যা, চলে এলাম আজকের মহাকাশ গবেষণামূলক খবরাখবর নিয়ে, বিজ্ঞান আড্ডায় আমাদের। আচ্ছা, বড় খবর সেটা হচ্ছে ইসরো এবার ঠিক করেছে যে মঙ্গল গ্রহে হেলিকপ্টার ওড়াবে, রোটোকপ্টার নাম দিয়েছে। ইন্সপায়ার হয়েছে অবশ্যই ইনজেনিটি হেলিকপ্টার থেকে, সেই বিষয়ে অসাধারণ তথ্য রয়েছে। এছাড়া নোভা সি ল্যান্ডার, সেটাও তো এই মুহূর্তে সব থেকে চর্চিত একটি মহাকাশযান, তার কারণ আর হাতে বেশি সময় নেই। আজকে 20 তারিখ, আর একদিন বাদেই 22 তারিখে সেটি চাঁদের মাটিতে নামতে চলেছে। চাঁদের অনেক কাছে পৌঁছে গেছে, কতটা পৌঁছেছে লাইভ ট্র্যাকিং করে দেখাবো, আর সেই বিষয়ে একটা ছোট তথ্যমূলক ভিডিও তো থাকছেই। আর একটা খবর, 9 লক্ষ মহাজাগতিক বস্তু নিয়ে মহাবিশ্বের বিশদতম মানচিত্র প্রকাশ করেছে বিজ্ঞানীরা। কেমন দেখতে হয়েছে আর তথ্যটি কী, আসলে অনেকে হয়তো নাও বুঝতে পারেন, পুরো বিষয় থাকছে। তো প্রথমে আমরা চলে আসি ইসরোর খবরে, তার কারণ ইসরো আমাদের নিজেদের গর্বের, ইসরো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তাই এই যে পরিকল্পনা, মঙ্গলযান 1 পাঠিয়েছিল, অরবিটার মিশন ছিল, এবার অন্য লেভেলের পরিকল্পনা, যে মঙ্গলের মাটিতে নেমে মঙ্গলে হেলিকপ্টার ওড়ানো, সেই বিষয় নিয়ে অসাধারণ তথ্য এসছে। আমরা সবার প্রথম এই খবরটি দেখে নেব। চাঁদ ও সূর্যের পরে এবার মঙ্গলে নজর ইসরোর। জানা গিয়েছে লাল গ্রহের মাটিতে বিশেষ হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি। মঙ্গল গ্রহের আবহাওয়া খতিয়ে দেখতেই এই হেলিকপ্টার পাঠানো হবে বলে খবর। উল্লেখ্য, বছর 10 আগে মঙ্গলের কক্ষপথে উপগ্রহ পাঠিয়েছিল ইসরো। ইতিমধ্যেই মঙ্গলে কাজ শেষ করেছে নাসার বিশেষ ইনজেনিটি হেলিকপ্টার। সেই যন্ত্রের আদলেই গড়ে তোলা হবে ইসরোর রোটোকপ্টার। মঙ্গলের মাটিতে মূলত ড্রোনের মতো কাজ করবে এই যন্ত্র। ল্যান্ডারের মাধ্যমে মঙ্গলের জমিতে অবতরণ করবে। তারপরে গ্রহের বায়ুমণ্ডলে 100 মিটার পর্যন্ত ওড়ার ক্ষমতা থাকবে এই বিশেষ হেলিকপ্টারের। বায়ুমণ্ডলের উপাদান খতিয়ে দেখাই হবে এই রোটোকপ্টারের মূল কাজ। সূত্রের খবর, মার্বেল নামে বিশেষ প্রযুক্তি থাকবে ওই রোটোকপ্টারের ভিতরে। লাল গ্রহের আবহাওয়া খতিয়ে দেখতেই মূলত এই অভিযানের পরিকল্পনা করেছে ইসরো। আগামী দিনের অভিযানগুলো যেন সঠিকভাবে পরিকল্পনা করা যায়, সেই কাজে সাহায্য করবে এই রোটোকপ্টার। প্রতিকূল আবহাওয়ার কারণে মঙ্গল অভিযানে কি কি সমস্যা হতে পারে সেই তথ্য সংগ্রহ করবে ইসরোর রোটোকপ্টারটি। তবে এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এই মিশন। রোটোকপ্টার তৈরির কাজ শুরু হতে অনেকটাই সময় বাকি। তবে নানা রকম যন্ত্র দিয়ে সাজানো হবে এই বিশেষ ড্রোন। তাতে থাকবে নানা রকমের সেন্সার, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুচাপ, বাতাসের গতিসহ সব পরিমাপ করা হবে এই সেন্সারগুলোর মাধ্যমে। উল্লেখ্য, 2013 সালে মঙ্গলের কক্ষপথে উপগ্রহ পাঠিয়েছিল ইসরো। এবার আরও বড় লক্ষ্যের দিকে এগোচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা। তার মানে এখনও দেরি আছে, কিন্তু দেখতে দেখতেই চলে যাবে। সব কিছুরই তো দেরি আছে, কিন্তু উদ্যোগ নেওয়াটাই বা শুরু করাটাই হচ্ছে বড় খবর। তো এটাই বড় খবর এই মুহূর্তের। এছাড়া আরও বড় খবর, নোভা সি ল্যান্ডার কতটা দূরে পৌঁছালো সে সমস্ত তো জানবো, লাইভ ট্র্যাকিং করব। নোভা সি ল্যান্ডার নিয়ে ছোট্ট একটা তথ্যমূলক ভিডিও আপনাদের জন্য রইল। মাত্র 5 দিন আগে 15ই ফেব্রুয়ারি ভারতীয় সময় সকাল 11:35 কেপ কানাভারাল ফ্লোরিডার স্পেস স্টেশন থেকে রওনা দিয়েছিল ফ্যালকন 9 রকেট, এবং তাতে পাড়ি দিয়েছিল চন্দ্রযান। মানে এটির নাম নোভা সি ল্যান্ডার। আর সেই ল্যান্ডারটি একেবারে ঠিকঠাক মতো মহাকাশে ডিটাচ হয়েছিল রকেটের সঙ্গে। সেই সমস্ত দৃশ্য আপনারা দেখেছেন। আর এই মুহূর্তে ল্যান্ডারটি ছুটে চলেছে চাঁদের দিকে। চাঁদ কিন্তু আর একটুখানি পথ এবং খুব কাছাকাছি পৌঁছে গেছে। সব ঠিকঠাক চলছে, একেবারে যোগাযোগ ব্যবস্থা অটুট, ফুয়েল এবং যোগাযোগ
সমস্ত ঠিকঠাক। ইনসুইটিভ মেশিনস মানে এই প্রকল্প যারা রূপায়ণ করছে সেই কোম্পানি জানিয়েছে তাদের যে 6টি এর মধ্যে পেলোড রয়েছে সবকটি সাপ্লাই করেছে নাসা। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু সাপোর্ট দিচ্ছে নাসা। তবে রকেট স্পেসএক্সের এবং এই ল্যান্ডারটি তৈরি করেছে ইনসুইটিভ মেশিনস। আর এই মুহূর্তের খবর অনুযায়ী একেবারে তার হেলথ পারফেক্ট, কোনো টেনশন নেই, সব ঠিকঠাকই রয়েছে। আর হয়তো কয়েক ঘন্টা তারপরেই চাঁদের 100 কিলোমিটার কক্ষপথে পৌঁছে যাবে এই মহাকাশযানটি এবং সেখানে একদিন ধরে অরবিট করার পালা। আর তারপর 22 তারিখ সম্ভবত বিকেলের দিকে মানে ভারতীয় সময় সেটি ল্যান্ড করতে চলেছে চাঁদের মাটিতে। সেটি নামবে চাঁদের দক্ষিণ মেরু থেকে 300 কিলোমিটার দূরে। তবে আমাদের যে ল্যান্ডার বিক্রম নেমেছিল ঠিক সেইখানে নয়, আর একটু অন্য দিকে, কিন্তু দক্ষিণ গোলার্ধেই। যাই হোক, সেই সমস্ত তথ্য তো আপনারা জানতেই পারছেন। আপাতত আমরা 22 তারিখের অপেক্ষায়, আর তার আগে সমস্ত রকম খবর আপনাদের দিতে থাকব এই নোভা সি ল্যান্ডার সম্পর্কে। কখন সেটি চাঁদের কক্ষপথে পৌঁছালো, তার হেলথ ঠিকঠাক আছে কি না, যোগাযোগ ব্যবস্থা সব পাকা কি না, সমস্তটাই খবর আমরা কিন্তু পৌঁছে দেব। এবার আসি নোভা সি ল্যান্ডার এই মুহূর্তে কোথায় আছে লাইভ ট্র্যাকিং করে আমরা দেখব। তো এই লাইভ ট্র্যাকিংয়ের সাইটে চলে এসেছি এবং আপনাদের দেখিয়ে দিই মিশন শুরু হয়েছিল 5 দিন আগে, 5 দিন 7 ঘন্টা 18 মিনিট 56 সেকেন্ড আগে, আর টাইম ঘনিয়ে আসছে। আর মাত্র 2 দিন 9 ঘন্টা 24 মিনিট 58 সেকেন্ড বাকি। আর দেখুন, গতকালকে সন্ধ্যেবেলায় ছিল এরকম একটি স্থানে, মানে পৃথিবী ও চাঁদের মধ্যেকারের যে কক্ষপথ সেই কক্ষপথে, আর এখন কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। বলা যেতে পারে একেবারে চাঁদের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে নোভা সি ল্যান্ডার। আর এই যে গতিপথ, সে গতিপথ তো আপনারা দেখতেই পাচ্ছেন। কতটা পৌঁছেছে আপনাদের জানিয়ে দিই। চাঁদ থেকে বা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,000 কিলোমিটার অ্যাপ্রক্স। যেহেতু এলিপ্টিক্যাল অরবিট, সেটা কখনো 3,64,000-এ নামে, আবার প্রায় 4,15,20,000-এ যায় যখন অ্যাপোজিতে যায় আর পেরিজিতে আসে। তবে অ্যাভারেজ হচ্ছে 3,84,000। তো এখন অবধি যেটা পৌঁছাচ্ছে, আমরা যেটুকু দেখতে পাচ্ছি প্রায় 2.5 লক্ষ কিলোমিটারের উপরে পৌঁছে গেছে, আর 1,30,000 কিলোমিটারের মতো বাকি আছে। তাহলেই কিন্তু পৌঁছে যাবে। আর আগামীকাল 20 তারিখ এটি পৌঁছে যাবে, মাফ করবেন, আগামীকাল 21 তারিখ সকালের দিকে এটি পৌঁছে যাবে। তারপর একটা দিন ঘুরে 22 তারিখ নামার পালা। আশা করছি ঠিকঠাক মতোই নামবে এই মহাকাশযানটি। এই গেল লাইভ ট্র্যাকিং। এবার আমরা চলে আসি আজকের বিজ্ঞান আলোচনা বা মহাকাশ গবেষণার যে শেষ খবর, সেটা 9 লক্ষ মহাজাগতিক বস্তু নিয়ে অসাধারণ একটি আমাদের মহাবিশ্বের চিত্র বানিয়েছে বিজ্ঞানীরা। দেখব সে বিষয়টি কীরকম দেখতে হয়েছে এবং সেই বিষয়ক অনেক তথ্যও থাকছে আপনাদের জন্য। চলুন। সম্প্রতি মহাকাশের সবচেয়ে বিস্তারিত এক্স রে মানচিত্র প্রকাশ করেছে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক সোসাইটির জ্যোতির্বিজ্ঞানীরা। সেজন্য বিপুল ডেটা সংগ্রহ করা হয়েছে ইরোসিটা এক্স রে টেলিস্কোপ ব্যবহার করে। এই মানচিত্রে স্থান পেয়েছে 7 লাখের বেশি অতি ভারী কৃষ্ণগহ্বর এবং গভীর মহাকাশের লাখো এক্সোটিক বা দুর্দান্ত বিভিন্ন মহাজাগতিক বস্তু। সঙ্গে গ্যালাক্সিগুলোর মধ্যে দেখা গেছে অদ্ভুত রহস্যময় গ্যাস সেতু। ইরোসিটা অল স্কাই সার্ভে নামের এই প্রকল্পের মাধ্যমে 2019 সালের ডিসেম্বর থেকে 2020 সালের জুন পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়। এই সময় গবেষকেরা আকাশে 170 মিলিয়ন বা 17 কোটির বেশি উচ্চ শক্তির ফোটন কণা, যেগুলো আসলে এক্স রশ্মির ফোটন, শনাক্ত করেন। পরে এ থেকে দূর মহাকাশের প্রায় 9 লাখ বস্তু চিহ্নিত করেন তারা, এমনটাই জানানো হয় গবেষকদের দেওয়া এক বিবৃতিতে। প্রকল্পের প্রধান গবেষক এবং এই সংক্রান্ত গবেষণাপত্রের প্রধান লেখক আন্দ্রেয়া মার্লোনি বলেন, এক্স রে জ্যোতির্বিজ্ঞানের জন্য সংখ্যাটা অনেক বড়। ইউরোপিয়ান স্পেস এজেন্সি মানে এসআর, XMM নিউটন বা মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার চন্দ্রর মতো বড় প্রকল্পে এই পরিমাণ ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করতে প্রায়
25 বছর সময় লেগে গিয়েছিল। অর্থাৎ আমরা 6 মাসে এত বেশি এক্স রশ্মির উৎস শনাক্ত করেছি যে একে অবিশ্বাস্য বলা চলে। এক্স রে এক ধরনের উচ্চ শক্তির বিকিরণ। এটি আর কিছুই নয়, তড়িৎচুম্বকীয় তরঙ্গেরই ভিন্ন রূপ। তবে আলোর চেয়ে এর কম্পাঙ্ক ও শক্তি অনেক বেশি, তাই খালি চোখে আমরা দেখতে পাই না। মহাকাশের বেশিরভাগ এক্স রে বিকিরণ তৈরি হয় অতি উত্তপ্ত গ্যাস থেকে। এছাড়া অতি ভারী গ্যালাক্সিপুঞ্জ থেকেও এগুলো তৈরি হতে পারে। পাশাপাশি সুপারনোভা বিস্ফোরণের পর তৈরি অবশেষ কাঠামো কিংবা সক্রিয় ব্ল্যাক হোলের উজ্জ্বল ইভেন্ট হরাইজন থেকে বিকিরিত হতে পারে মহাজাগতিক এক্স রশ্মি। মহাকাশের এক্স রে বিকিরণ যে কেবল উচ্চ শক্তির বস্তুগুলো সন্ধান দেয় তা নয়, পাশাপাশি মহাকাশের কাঠামোও ফুটে ওঠে এগুলোর কল্যাণে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিজ্ঞানভিত্তিক আলোচনা, মহাকাশ গবেষণামূলক খবরাখবর। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। হ্যাঁ, অনেকের প্রশ্ন যে 22 তারিখ ঠিক কটায় নামবে, এক্স্যাক্ট টাইম কিন্তু আপনাদের ঠিক বলে দেবো আমরা, যখন প্রপার ইনসিনিউরিটি মেশিনসের তরফ থেকে জানানো হবে বা নাসার তরফ থেকে জানানো হবে, আমরা প্রপার টাইম আপনাদের বলে দেবো। তো ধন্যবাদ। প্রপার টাইমটা কেন বলা যাচ্ছে না, যতক্ষণ না চাঁদের কক্ষপথে প্রবেশ করছে ততক্ষণ অবধি তো প্রিপারেশন নেওয়া যাচ্ছে না ল্যান্ডিংয়ে, তার জন্য একটু লেট করছে, তবে আশা করছে টাইম মতো পৌঁছে যাবে, সব ঠিকঠাকই চলছে। তো আজকের এই আলোচনা এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। এক কাপ কফি চুমুক দিয়ে বিদায় জানাবো। র কফি খাই এবং কফিটা বেশ ভালোই হয়েছে, তো থ্যাংক ইউ।